দোজ অফ ইউ হু রিমেম্বার, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি বলছিল যে তিনটা স্টেট আছে 1 2 3, দ্যাট হ্যাজ দ্য ফলোইং ট্রানজিশন ম্যাট্রিক্স। সো এখানে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের আমরা জানি যে আমার যতগুলো স্টেট থাকবে ওই স্টেট গুলোই হচ্ছে আমার ই হবে, মানে রো গুলাতেও বসবে আবার কলাম গুলাতেও বসবে। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই যে স্টেট আছে 1 2 3, তার মানে কলামের এটার উপরে 1 2 3 লেখা থাকবে, রোতে 1 2 3 এভাবে লেখা থাকবে। আচ্ছা, সো if we download this, it will be easier. এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। ওকে, যাই হোক, আহ সো তাহলে আমরা কি দেখছিলাম? ফার্স্টে আমাদের বলছিলাম যে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে। স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম গুলো কিভাবে আঁকে? সো আঁকার জন্য আমরা জানি এখানে তিনটা স্টেট আছে। সো আমরা তিনটা স্টেট ফার্স্টে আঁকবো। এখানে যেমন আঁকা হয়েছে 1 then 2 and then 3। সো তিনটা স্টেজ থেকে আমাদের ট্রানজিশন গুলা কি ছিল? এই যে আমরা যেহেতু জানি যে এইটা হচ্ছে একটা রো এবং এটা হচ্ছে কলাম। সো এখানে 1 লেখা, এটা 2, এটা হচ্ছে 3, আবার সেম ভাবে এখানে 1 2 3। সো 1 থেকে 1, এটা ট্রানজিশন প্রবাবিলিটি হচ্ছে 1/2। সো এইভাবে আমরা দিছিলাম যে 1 থেকে 1 হচ্ছে 1/2। সেম ভাবে 1 থেকে 2 তে 2 নম্বরে আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি 1/4। 1 থেকে 2 তে ট্রানজিশন প্রবাবিলিটি 1/4। সো এইভাবে মূলত আমরা প্রবাবিলিটি ম্যাট্রিক মানে ডায়াগ্রামটা আঁকছিলাম। ঠিক আছে? যে আসো নাই তার মনে পড়ছে, মানে বুঝতে পারতেছো? With যে আসেন নাই তা বুঝতে পারতেছেন কি বলতেছি? 50% বুঝতে পারছি আর 50% বুঝতে পারি। আচ্ছা, ওকে, 50% বুঝতে পারছেন, এটাই অনেক। এখন তাহলে আমরা দেখতেছিলাম ট্রানজিশন প্রবাবিলিটি। সো এইখানে তো আমরা দেখলাম যে ট্রানজিশন প্রবাবিলিটি 1 থেকে 1 হচ্ছে 1/2, 1 থেকে 2 হচ্ছে 1/4, 1 থেকে 3 হচ্ছে 1/4। সেম ভাবে এই 2 নাম্বারটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। 2 থেকে 1 হচ্ছে 1/3, 2 থেকে 2 হচ্ছে 0, আবার 2 থেকে 3 হচ্ছে 2/3। এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ। 3 থেকে 1 হচ্ছে 1/2, 3 থেকে 2 হচ্ছে 1/2, আবার 3 থেকে 3 হচ্ছে 0। সো এই অনুযায়ী জাস্ট চিত্রটা আঁকা হয়েছে। যেমন 3 থেকে 1 হচ্ছে 1/2, তো 3 থেকে 1 হচ্ছে 1/2, আবার 3 থেকে 2 হচ্ছে 1/2, তাহলে 3 থেকে 2 হচ্ছে 1/2, আবার 3 থেকে 3 হচ্ছে 0। সো 3 থেকে 3 এর মধ্যে কোনো লুপ নাই। সো এই জিনিসটাই হচ্ছে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝবা, সেটা হচ্ছে দেখো তোমরা যে এই যে একটা রোতে যতগুলো ভ্যালু আছে, সব ভ্যালু গুলো যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে যোগফল কিন্তু 1 হবে, মানে সর্বদা। সো 1/2, 1/4, 1/4, এই তিনটা প্রবাবিলিটি যোগ করলে 1 হবে। আবার 1/3 যোগ 0 যোগ 2/3, এই তিনটা যোগ করলে 1 হবে। আবার এই তিনটা যোগ করলে 1 হবে। যদি আমাদের রো ওয়াইজ যোগ করে কখনো 1 না হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের এইখানে কিন্তু জিনিসটা মানে ঠিক নেই, আমাদের এই ম্যাট্রিক্সটা ঠিক দেয়া নেই। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ, এখানে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখছিলাম, সেটা হচ্ছে এইরকম। সো আমাদের রিয়াদ আসছে। ও রিয়াদি কি রেকর্ড করতেছো?
ওকে, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে আহ এইরকম যে ওকে, সো এটা হচ্ছে তো এরকম একটা ম্যাচ ছিল প্রথমটার ক্ষেত্রে আমাদের এরকম একটা ডায়াগ্রাম ছিল, এবং এই ডায়াগ্রাম থেকে আমরা বলছি যে আহ, এটার ভ্যালু কত, এটা বের করে দেখো, এটার ভ্যালু কত, এটা বের করে দেখো। এটা জাস্ট ট্রানজিশন। ট্রানজিশন কি? আমরা বলছিলাম যে ডান পাশে যেটা থাকে সেখান থেকে আমাদের সোর্স শুরু হয়, আর বাম পাশে যেটা থাকে সেখানে আমাদের ডেস্টিনেশন হয়। তাহলে সোর্স হচ্ছে 2, ডেস্টিনেশন হচ্ছে 3। তাহলে 2 থেকে 3 তে যাওয়ার প্রবাবিলিটি কত? সো এখানে জাস্ট চিত্র থেকে বের করতে হয়। 2 থেকে 3 তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/3। তো প্রথমটার অ্যান্সার হচ্ছে 2/3। এই যে 2/3। আবার সেম ভাবে এই ডান পাশে যেটা আছে এটা সোর্স, আর বাম পাশে যেটা এটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে আমরা ধরতেছি 1 থেকে 1 এ যাওয়ার প্রবাবিলিটি কত? তো 1 থেকে 1 এ যাওয়ার প্রবাবিলিটি 1/4। ঠিক আছে, আর এগুলো হচ্ছে এগুলো একটু উপরের ভার্সন। আর যেই দিন মানে গত ক্লাসে যারা আসেনি, যারা আসছে তাদের থেকে একটু নোটটা কালেক্ট করে নেবেন, আই গেস বুঝে যাবে। ওকে, আমরা আজকের পড়াতে চলে যাই। আজকের পড়াতে আমরা পড়বো ফার্স্টে হচ্ছে বার্থ ডেথ প্রসেস। সো এটা সম্পর্কে কেউ শুনছো কখনো? বার্থ ডেথ প্রসেস। আচ্ছা, কিউ সম্পর্কে আমরা সবাই জানি, ঠিক না? হোয়াট ইজ কিউ? আচ্ছা, তো কিউ মানে হচ্ছে, আমরা জানি যে কিউ এর একটা আহ, তোমরাও জানো যে কিউ একটা জিনিস মেনে চলে, সেটাকে কি বলে? পিপো, অর্থাৎ রাইট, যে আগে আসবে তার কাজটা হচ্ছে আগে হবে। সো এটাই হচ্ছে কিউ। সো যে আগে আসবে তার কাজ আগে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি বার্থ ডেথ প্রসেস এমন একটা জিনিস যেটা হচ্ছে কিউ মেনে চলবে, অর্থাৎ এইখানের মধ্যে যে আগে আসবে তার কাজটা আগে হবে। এটা তোমরা আরেকটু সহজ ভাবে বলতে গেলে এটাকে তোমরা ধরে নাও একটা দোকান তোমরা চালাচ্ছ, এবং দোকানে তোমাদের কিছু কাস্টমার আসতেছে, ঠিক আছে? সো নির্দিষ্ট একটা টাইম, একটা টাইমে একটা নির্দিষ্ট কাস্টমার আসতে পারে। ফর এক্সাম্পল, তুমি ফার্স্টে দোকান খুললা, তখন হচ্ছে কোনো কাস্টমার নাই, একজন কাস্টমার আসলো পরে। তারপর আরেকটু পরে দুইজন কাস্টমার আসলো, 3 4 5 6। এই সময় কিছুক্ষণ পরে তোমরা দেখলে যে এন পরিমাণ কাস্টমার আসলো, ঠিক আছে? তাহলে ধরে নিলা যে যখন তোমার টাইম হচ্ছে টি, যে কোনো একটা টাইম টি, সেই সময় তোমার কাস্টমার আসলো হচ্ছে এন সংখ্যক। বুঝা গেছে? তো এইখানে এন কে এন স্টেট দ্বারা মানে হচ্ছে আখ্যায়িত করা হয়েছে। কনসেপ্টটা বুঝছো? রিয়াদ? আচ্ছা, আমি এটাকে বার্থ ডেথ প্রসেসকে মানে ছোট একটা জিনিস দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে ধরো তোমার একটা দোকান আছে, এবং দোকানে তোমার কাস্টমার আসে। সো কিছুক্ষণ পর পর একজন কাস্টমার আসে, তোমার টাইম যখন 0, তুমি দোকান যখন খুলছো, ঠিক আছে? ফর এক্সাম্পল এইটা হচ্ছে ধরো T0, টাইম 0 যখন দোকান খুলছো তখন কাস্টমার হচ্ছে 0। T1 টাইমে মানে কিছুক্ষণ পরে তোমার কাস্টমার আসছে একজন। T2 টাইমে আরো কিছুক্ষণ পরে তোমার কাস্টমার আসছে 2 জন, ঠিক আছে? এমন করতে করতে তোমার নির্দিষ্ট একটা টাইমে ধরো তোমার কাস্টমার আসছে হচ্ছে এন সংখ্যক, ঠিক আছে? সো এন কে আমরা জাস্ট একটা স্টেট ধরে নিই। ওকে, এন কে আমরা কি ধরলাম? একটা স্টেট। এখন বার্থ ডেথ প্রসেসটা কি? তোমার দোকানে যখন কাস্টমার আসবে, আসার পরে যখন তোমার কাস্টমারকে তুমি কোনো সার্ভিস দিবা, ফর এক্সাম্পল কোনো একটা জিনিস মানে তোমার কাছে চেয়েছে, তুমি ওই জিনিসটা তুমি দিচ্ছ, এই টাইমটাকে বলে সার্ভিস টাইম। তো যতক্ষণ তুমি কাস্টমারকে সার্ভিস দিবা, ওইটাই হচ্ছে তোমার সার্ভিস টাইম। তো কাস্টমার আসার পরে নির্দিষ্ট একটা সার্ভিস টাইমের পরে কিন্তু কাস্টমারটা চলে যাবে, ঠিক না? সো
এই যে বার্থ মিন্স, তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে বার্থ। বার্থ মিন্স হচ্ছে অ্যারাইভাল অফ নিউ কাস্টমার। নতুন কোনো কাস্টমার যদি আসে তখন সেটাকে বলতেছে বার্থ। ওকে। আর ডেথ মিন্স ডিপারচার বা কমপ্লিশন অফ এ সার্ভিস অফ এ কাস্টমার, মানে কোন একজন কাস্টমার যদি চলে যায় সেটাকে বলে হচ্ছে ডেথ। ওকে। তার মানে কোন একজন নতুন কাস্টমার আমার দোকানে আসলো, সেটা হচ্ছে বার্থ। ফর এক্সাম্পল, তুমি ধরো এন নাম্বার স্টেটে আছো, এই সময় তোমার নতুন একজন কাস্টমার আসলো, তখন তোমার কাস্টমার বেড়ে কিন্তু n+1 হয়ে যাবে, ঠিক না? সো এইখান থেকে তার মানে এইখানে যখন যাবা, এটাকে বুঝাইতেছে তোমার একটা বার্থ হয়েছে। ঠিক আছে, বার্থ ডেট প্রসেসের মাধ্যমে। বুঝা গেছে? আবার যখন একজন কাস্টমার, যদি তোমার কাস্টমারের সার্ভিস কমপ্লিট হয়ে কাস্টমারটা চলে যায়, সেক্ষেত্রে তোমার কাস্টমার একজন কমে যাবে, সেক্ষেত্রে তোমার এন থেকে n-1 নাম্বার স্টেটে কিন্তু তুমি চলে যাবে, ঠিক না? এটা ডেট। হ্যাঁ, সো এটা হচ্ছে ডেথ। সো একটা হচ্ছে বার্থ, যেটা হচ্ছে তোমার কাস্টমার সংখ্যা দেখো এক বেড়ে যাচ্ছে, নতুন একজন কাস্টমার আসছে। আরেকটা হচ্ছে ডেথ, অর্থাৎ কাস্টমারের সার্ভিস কমপ্লিশন হওয়ার পর একজন কাস্টমার কমে গেল। বুঝা গেছে? জি স্যার। সো এই কনসেপ্টটা ইজি। একটা হচ্ছে বার্থ, নতুন কাস্টমার আসা, একটা হচ্ছে ডেথ, নতুন কাস্টমার মানে কাস্টমারের সার্ভিস কমপ্লিট হওয়ার পর কাস্টমার চলে যাওয়া। সো স্টেট গুলাকে আমরা 0, 1, 2 এরকম ডিসক্রিট নাম্বার দিয়ে বোঝানো হয়। 0, 1, 2, n-1, n-2, n-1, n+1, n+2 এভাবে। ঠিক আছে? এবং n of t is equal to n, এটার মানে বুঝায় নাম্বার অফ কাস্টমার্স এট টাইম t ইকুয়াল টু n, মানে টি সময়ে তোমার n সংখ্যক কাস্টমার আছে, এটা দিয়ে এটা বুঝাইতেছে। ওকে, আই গেস এই কনসেপ্টটা বুঝছো। এটা খুব সহজ একটা কনসেপ্ট। এর মানে আমি একটু আগে যেটা বললাম সেটা এখানে দেখানো হয়েছে, যে টি সময় আমার n সংখ্যক কাস্টমার আছে, সেটাকে এটা বোঝানো হয়েছে। সো এটাকে n দিয়ে কেন বোঝানো হইলো? n কে একটা বলা বলা যায় তোমার একটা, কি বলে, সাম্যাবস্থা বলে, কাইন্ড অফ। কেমিস্ট্রিতে আমরা পড়ছি না, ওয়েজ ওয়েজ কুরুনি এটা ভালো বলতে পারবে, কারণ ও দেখলাম যে কালকে কেমিস্ট্রি পড়াইছে, ঠিক না? জি স্যার। যাই হোক, তো সাম্যাবস্থা। তো আমার কাস্টমার আসতেই থাকবে, আস্তে আস্তে আমাদের একটা নির্দিষ্ট কাস্টমার আসলো, এরপর আমাদের ধরো নতুন একজন কাস্টমার আসলো, আমরা n+1-এ গেলাম। আবার কি হলো, একজন কাস্টমার চলে গেল, আবার n-এ ব্যাক করলাম। আবার আরেকজন কাস্টমার চলে গেল, n-1-এ গেলাম। আবার একজন কাস্টমার আসলো, আমরা n-এ গেলাম। সো দেখা যাবে যে আমরা n এর মধ্যেই বেশিরভাগ সময় থাকতেছি, কারণ n সংখ্যক কাস্টমার আসলে আবার নতুন একজন আসবে, আবার একজন চলে যাবে, আবার একজন আসবে। ঠিক আছে? সো n কে কাইন্ড অফ ওইভাবে ধরা হয়। So let the system be in state n, I number of customers as time t. আচ্ছা, now we can count the time until the next arrival of another customer or completion of a service any of the customers that can take place. আচ্ছা, এটা দ্বারা কি বুঝাইছে, যে আমরা ধরো টি সময় n নাম্বার স্টেটে আছি। ঠিক আছে? এখন যখন আমাদের n নাম্বার স্টেটে আছি, n থেকে n প্লাস হতে যে সময়টা লাগে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক না? কারণ আমাদের কারেন্ট কাস্টমার আসার যখন সার্ভিস দিচ্ছি, এরপর কারেন্ট কাস্টমার থেকে নেক্সট কাস্টমার আসতে যে সময়ের ব্যবধানটা, সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। আবার এন থেকে n-1ও কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। অর্থাৎ এন থেকে n-1 কখন হবে, যখন কারেন্ট কাস্টমারকে আমরা সার্ভিস দিচ্ছি, ও সার্ভিস কমপ্লিট করতে পারবে, কমপ্লিট করা হলেই তো ও চলে যাবে। তো সার্ভিস কমপ্লিট হতে যতটুকু টাইম লাগে, সেটার সেটাই হচ্ছে এন থেকে n-1 যাওয়ার সময়টা। ওকে, তাহলে the arrival of any two consecutive customer is a random variable and some probability distribution. অর্থাৎ n থেকে n+1 হওয়ার জন্য যে সময়টা লাগে, সেটাকেও আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে নিয়ে আসতে পারি। আবার n থেকে n-1 হওয়ার জন্য যে সময় লাগে, সেই সময়টাকেও আমরা চাইলে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে নিয়ে আসতে পারি।
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? অর্থাৎ এই যে 0 থেকে আমাদের যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমারকে অ্যারাইভাল টাইম গুলা, মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে। আবার উম, আবার ডিপার্চার টাইম গুলো মানে বার্থ এবং ডেথ দুইটার কথাই বলা হয়েছে। সবগুলোকে যদি আমরা প্রবাবিলিটিতে নিয়ে আসি, সবগুলা কিন্তু যোগ করলে যোগফল 1 হবে। সবগুলা অ্যারাইভাল টাইম যোগ করলে যোগফল 1 হবে, রাইট? যদি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আসতে পারি, প্রবাবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, ওকে। সো সেম সেম ভাবে আমরা সার্ভিস টাইমের ক্ষেত্রেও বলা যায়, মানে একজন কাস্টমারের সার্ভিস দিতে কতগুলো টাইম লাগে, কতক্ষণ টাইম লাগে, সেইটাকে আমরা যদি পুরো পুরো জিনিসটার সার্ভিস টাইমকে একটা প্রবাবিলিটির মধ্যে নিয়ে আসি, তখন সেইগুলোও কিন্তু আমাদের একটা এমন ভাবে বিহেভ করবে যেন সবগুলো যোগ করলে যোগফল 1 হয়। পুরো সিস্টেমটা যখন প্রবাবিলিটির মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখবো, তিনটা অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশন গুলা তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে পরীক্ষায় থাকতে পারে। বুঝা গেছে কি বললাম? সো অ্যাজাম্পশন গুলা থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে এক্সামে থাকতে পারে। সো হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস? অ্যাজাম্পশন গুলো যদি আমরা একটু দেখি, ওকে। given that n of t is equal to n, এটা দেয়া আছে, তো অ্যাজাম্পশন 1 টা কি? তাহলে assumption 1 is the current probability distribution of the remaining time until the next birth will be, which is pi n, ঠিক আছে? pi of n, অর্থাৎ এই যে আমরা n নাম্বার স্টেটে আছি, n নাম্বার স্টেট থেকে n প্লাস 1 স্টেটে যাওয়ার জন্য যে সময়টা লাগে, সেই সময়টার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা পাই n দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে পাই দিয়ে প্রকাশ করছে, এটাকে ল্যামডা দিয়েও প্রকাশ করা যায়। ওকে, অর্থাৎ এন থেকে এন নাম্বার স্টেটে যাওয়ার জন্য যে সময়টা, সেটাকে আমরা পাই এন দ্বারা প্রকাশ করলাম, যেটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অংশ। মানে এটা থেকে এটায় যাওয়ার জন্য এই সময়টাকে পাই এন দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অংশ মানে কি? মানে এইটার ভ্যালু যে কোনো একটা প্রবাবিলিটি অনুসারে আমরা প্রকাশ করতে পারি। এটার ভ্যালু ধরো 0.02, এন থেকে এন নাম্বার স্টেটে যাওয়ার প্রবাবিলিটি। আবার ধরো এন এন প্লাস ওয়ান থেকে আবার এন প্লাস টু, এটাকেও তাহলে আমরা সেম ভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা যদি পাই অফ এন হয়, পাই অফ এন কেন হয়েছে? কারণ এটা এন নাম্বার স্টেট থেকে আসছে। তাহলে এটা কত হইতে পারে বলো তো আমাকে? পাই অফ, হ্যাঁ, এন প্লাস ওয়ান। তার মানে এটা এন প্লাস ওয়ান নাম্বার স্টেট থেকে আসছে। তো এটা যদি 0.2 হয়, যে এটা তোমার কিন্তু কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাবে 0.0 সামথিং কিছু একটা পাওয়া যায়। এটা আমরা যে ধরে নিলাম এটা যে এটাই হবে এমন কিছু না, ঠিক আছে? আমরা ধরে নিলাম এটা বোঝাতে যে এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অংশ। ওকে, সেম ভাবে এখানে একটা জিনিস, তাহলে অ্যাজাম্পশন ওয়ানটা আমরা বুঝলাম যে কারেন্ট প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য রিমেইনিং টাইম আনটিল দ্য নেক্সট বার্থ। প্রথম, এখন কারেন্ট ডিস্ট্রিবিউশন থেকে নেক্সট বার্থ যাওয়ার জন্য যে টাইমটা লাগবে, সেটাকে আমরা মিউ এন দ্বারা প্রকাশ করতে পারি, যেটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে হোয়াট ইজ অ্যাজাম্পশন টু? অ্যাসাম্পশন 2 টা কি? অ্যাসাম্পশন 2 হচ্ছে, it could be possible that the customer leaves the queue at time t. The current probability distribution of the remaining time until the next step takes place will be mu of n. সো আমরা বার্থের ক্ষেত্রে যেমন দেখছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে এটাকে ভাগ করে দিছে, ডেথের ক্ষেত্রেও এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে রাখা যায়। অর্থাৎ কোন একটা কাস্টমারের সার্ভিস কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাস্টমার সংখ্যা কমে যাবে, অর্থাৎ আমরা যে এক স্টেট পিছনে চলে যাব, সেটাকে যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্বারা প্রকাশ করা যায়, সেটাকে আমরা মিউ এন দিয়ে প্রকাশ করতে পারি। মিউ এন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে মিউ এন দিয়ে যদি প্রকাশ করি, এর মানে হচ্ছে একটা ডেথ হওয়ার জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, সেটাকে আমরা মিউ এন দিয়ে প্রকাশ করতে পারি। তো এখন এটা যদি মিউ এন হয়, তাহলে আমরা এটাও বলতে পারি না
এটা তাহলে কি হবে বলো তো? n-1 থেকে n-2, হ্যাঁ মিউ n-1, অর্থাৎ যেখান থেকে আমরা আসতেছি ডিস্ট্রিবিউশনটা তাকে কিন্তু লক্ষ্য করে হচ্ছে, সেই জিনিসটার উপর খেয়াল করে হইতেছে। তো এন থেকে আসলে আমরা এখানে পাই এন দিছি, আবার এখান থেকে আসলে মিউ এন দিছি। এখন এই জিনিসটা যদি আমরা একটু বিস্তৃত করি তখন আর একটু বেশি দেখতে পারবা। যে দেখো, তো এই যে আমরা এন থেকে আমরা এন নিছিলাম, এর জন্য পাই এন, n+1 থেকে হচ্ছে n+1। সো যেখান থেকে আমরা যদি একবারে ট্র্যাক করতে করতে একবার জিরোতে চলে যাই, তখন দেখো এইখানে কিন্তু পাই জিরো লেখা যায়, ঠিক না? কারণ আমরা জিরো থেকে শুরু করছি, পাই জিরো, ঠিক না? সো অ্যারাইভাল টাইমের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিরো থেকে শুরু হয়, কিন্তু যদি আমাদের ডেথ প্রসেসটা দেখি, ডেথ প্রসেসটা এই দিক থেকে যাচ্ছে, উল্টা যাচ্ছে, ঠিক না? তো উল্টা যাওয়ার জন্য আমাদের লাস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কত হবে বলো তো? এটা μ1। সো জিরোর ক্ষেত্রে একটা হচ্ছে দেখো আউটগোয়িং একটা ট্রানজিশন আছে, আর একটা হচ্ছে আহ, যেটা আসতেছে এরকম একটা ট্রানজিশন আছে। তো আউটগোয়িং ট্রানজিশনটা হচ্ছে জিরো থেকে হয় পাই জিরো, অথবা এটাকে ল্যামডা জিরো ধরা যায়, ল্যামডা জিরো। আবার যেটা ইনকামের ক্ষেত্রে μ1, কিন্তু এটা হচ্ছে সবার ফার্স্ট। সো আমাদের বার্থের ক্ষেত্রে জিরো থেকে শুরু হয়, কিন্তু ডেথের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়ান চলে আসছে। ঠিক আছে, দুইটার জিনিস কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, রাইট? আচ্ছা, সো এই জিনিসটাই দেখো এখানে দেখানো হয়েছে, যে এখানে হচ্ছে পাই জিরো পাই ওয়ান এভাবে করতে করতে আমাদের লাস্টের যে স্টেট সেটার ক্ষেত্রে যেখান থেকে আসছে ওইটার দ্বারা এটা মার্ক করা হয়েছে। আবার মিউ এর ক্ষেত্রে কিন্তু আমাদের উল্টা, এটা μ1 থেকে হচ্ছে ফার্স্টে শুরু হয়েছে ট্রানজিশনটা, রাইট? ইয়েস, আমার মনে হয় বাকিরা সবাই ঘুমিয়ে গেছে। একটা জিনিস প্রশ্ন হইতেছে, স্যার আছি স্যার। হ্যাঁ বলো বলো। তার পাশাপাশি দুইটা সেম স্টেটের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে টাইম লাগতেছে, আসার ক্ষেত্রে সেম টাইমটা কেন লাগতেছে না? কোনটা? এই পাশাপাশি যে দুইটা ধরেন স্যার, জিরো থেকে ওয়ানে যাইতেছে এন হুম। সংখ্যক টাইমে, আবার ব্যাক করার ক্ষেত্রে কেন মিউ ওয়ান টাইমে আসতেছে এটা বুঝতেছি না। কারণ সেম দূরত্ব এটা 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 আর এটা বলতেছো, এটা না? যে এরকম সবগুলোর ক্ষেত্রে তো হইতেছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে টাইম না, এটা হচ্ছে বুঝাইতেছে আমরা যেই স্টেট থেকে আসতেছি সেটা। অর্থাৎ দেখো এন এর ক্ষেত্রে যদি খেয়াল করো, এন এর ক্ষেত্রে যদি খেয়াল করো, আমাদের আর কেউ না আসছে, আমি অ্যাকসেপ্ট করে নিই আগে। ওকে, এন এর ক্ষেত্রে খেয়াল করো, আমরা বার্থের ক্ষেত্রে যখন এন থেকে n+1 যাচ্ছি, আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে পাই এন। পাই এন কেন? পাই এন হচ্ছে কারণ আমরা এন নাম্বার স্টেট থেকে আসতেছি, এই জন্য এটাকে বলা হয় পাই এন। ঠিক আছে? আবার যখন আমাদের ডেথ হচ্ছে, আমরা এন থেকে n-1 যাইতেছি, তো এইটার ক্ষেত্রে এটা হচ্ছে মিউ এন। এটা মিউ এন কেন? কারণ আমরা এন থেকে শুরু করছি, এজন্য মিউ এন। যেখান থেকে আমরা যাওয়া শুরু করব, আমাদের নিচে সেইটা দিয়ে মার্ক করতেছে। এন থেকে শুরু করছি তাই পাই এন, আবার এন থেকে শুরু করে যাইতেছি এটার জন্য মিউ এন। সেম ভাবে আমরা এরকম যেতে 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 যদি আমরা এখানে যাই, আবার এখান থেকে যদি এখানে যাই, এই জিনিসটা খেয়াল করবো, এক থেকে শুরু করে জিরোতে যাইতেছি, তো এটাকে আমাদের মিউ ওয়ান ধরবো, কারণ ওয়ান থেকে ও আসছে। ঠিক আছে? আর যদি এটার ক্ষেত্রে আমরা যদি এটা যাই, এটাও যাই, এটাও যাই, তারপর এটাও যাই, সেম ভাবে এটাও যাই, এটার ক্ষেত্রে আমরা জিরো থেকে শুরু করে ওয়ান গেছি, তার মানে আমরা যদি পাই দিয়ে প্রকাশ করি, নিচে আমাদের জিরো দিতে হবে, কারণ আমরা জিরো থেকে আসতেছি, অর্থাৎ যেখান থেকে যাওয়া শুরু করছি নিচে ওইটা দিয়ে মার্ক করা আছে, জাস্ট এটাই। ক্লিয়ার?
এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। গুড। আচ্ছা, ওকে। সো আমরা এখন নিচে যাই। সো আমাদের অ্যাজাম্পশন দুইটা দেখলাম। একটা হচ্ছে বার্থের ক্ষেত্রে আমরা হচ্ছে পাই এন দিয়ে প্রকাশ করতে পারি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডেথের ক্ষেত্রে আমরা হচ্ছে মিউ এন দিয়ে প্রকাশ করতে পারি। আর আরেকটা অ্যাজাম্পশন থ্রি তাহলে কি? অ্যাজাম্পশন থ্রি হচ্ছে এটা, দ্য স্টেট মে রিচ এন থেকে এন টু এন প্লাস ওয়ান উইথ এ বার্থ। সেটা আমরা সবাই জানি যে আমাদের এন নাম্বার যদি স্টেটে থাকি, এই সময় যদি একটা বার্থ হয়, তখন আমরা এন প্লাস ওয়ান নাম্বার স্টেটে চলে যাব। আবার এন থেকে এন মাইনাস ওয়ানে যাব উইথ এ ডেথ। অর্থাৎ আমাদের এন নাম্বার স্টেটে থাকলে আমাদের যদি কোনো ডেথ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এন মাইনাস ওয়ান নাম্বার স্টেটে চলে যাব। সো সো এই যে তিনটা আমরা অ্যাজাম্পশন দেখলাম, এটাকে বলে যে দ্য বার্থ এন্ড ডেথ প্রসেস ইজ এক্সপ্লেইনড উইথ দিস থ্রি অ্যাজাম্পশন। এই তিনটা অ্যাজাম্পশন দিয়ে বার্থ ডেথ প্রসেসটাকে সহজে বোঝানো যায়। সো তোমাদের তিনটা অ্যাজাম্পশন বার্থ ডেথ প্রসেসের এটা কিন্তু আসতে পারে। বুঝা গেছে? গুড। ওকে, এখন তাহলে আমরা পরেরটা দেখি। আমাদের সিআর কি ঘুমাচ্ছে? ফিমা আছো? হ্যাঁ জি স্যার আছে। ঘুমাইনি স্যার। ফিমা, ফিমাও তো দেখি ঘুম ঘুম লাগতেছে। না স্যার, টেবিল চেয়ারে বসে আছি। ও, আচ্ছা। শুয়ে আছো কয়জন? হ্যাঁ, সিআরও জেগে আছে দেখতেছি। সিআরের ফোন আসছে। যাই হোক, আমরা পরে চলে যাই ব্যালেন্সড ইকুয়েশন। সো এই ব্যালেন্সড ইকুয়েশন এটাও হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, এটাও হচ্ছে আমাদের এক্সাম আসতে পারে। সো সো এখান থেকে আমরা যা যা দেখতেছি সবই কিন্তু আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে যদি আসে। ওকে, ওকে। সো এই জিনিসটা কি আসলে? ডিরাইভিং দ্য ব্যালেন্সড ইকুয়েশন ফর এনি স্টেট এন্ড। আমরা এন এনি স্টেট এন এর জন্য আমরা একটা ব্যালেন্সড ইকুয়েশন ডিরাইভ করতে চেষ্টা করব। হোয়াট ইজ ব্যালেন্সড ইকুয়েশন? ব্যালেন্সড ইকুয়েশনের নামটা শুনে আমাদের মনে হইতেছে যে এখানে আমাদের ব্যালেন্স রিলেটেড কিছু আছে, সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ব্যালেন্স, রাইট? সো এখানে আমরা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে ই অফ এন টি is the number of times the system enters that state n, and L of n t is the number of times the system leaves the state n. অর্থাৎ আমরা ধরো n নাম্বার স্টেটে আছি, n নাম্বার স্টেটে আসার পরে এমন হতে পারে আমাদের নতুন একজন আসছে, আমাদের বার্থ হয়েছে, আমরা n প্লাস ওয়ানে গেলাম, আবার আমাদের একটা ডেথ হয়ে গেল, আমরা আবার n এ ফিরে আসলাম। n এ ফিরে আসার পরে আবার ডেথ হইলো, আমরা n মাইনাস ওয়ানে চলে গেলাম, আবার বার্থ হইলো, আমরা আবার n এ চলে আসলাম। সো এই যে আমাদের বার্থ ডেথ প্রসেস, আমাদের কোন সিস্টেমে কোনো কিছুর আসা এবং যাওয়া, এই জিনিসটাকে আমরা কিন্তু যদি একটু পর্যালোচনা করি, বারবার কিন্তু আমাদের কোন একটা নির্দিষ্ট স্টেটে আসা লাগতেছে, লাগতেছে না? তো আমরা এন প্লাস ওয়ান গেলাম, এন প্লাস ওয়ান থেকে আবার ডেথের পরে এনে আসলাম, সো এনে দেখো যে আবার এনে চলে আসলাম, আবার এন থেকে এন মাইনাস ওয়ানে গেলাম, আবার বার্থের পরে এনে চলে আসলাম। তো আমাদের এন নাম্বার স্টেটে কিন্তু বারবার কি হচ্ছে? আসা হইতেছে। সো এইটাকে আমরা ই এন দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ কতবার আমরা এন নাম্বার স্টেটে আসলাম সেটাকে আমরা ই অফ এন দিয়ে
প্রকাশ করতেছি যে ঘুরে ফিরে আবার এনে আসা, এখানে গেলাম আবার এনে আসলাম। তো তাহলে এল অফ এন জিনিসটা কি? এল অফ এন হচ্ছে যতবার আমরা এন নাম্বার সেট লিভ করে গেছি, অর্থাৎ আমরা এন নাম্বার সেটে আছি, আমরা এটা থেকে এন প্লাস ওয়ানে গেলাম, সো একবার লিভ করা হলো, আবার এনে আসলাম, আবার এখান থেকে এন মাইনাস ওয়ানে গেলাম, ঠিক আছে? তাহলে দুইবার এন থেকে চলে গেলাম, আবার এনে আসলাম, আবার এন থেকে এন মাইনাস ওয়ানে গেলাম, আবার এন মাইনাস টু এ গেলাম। সো যতবার আমরা এনে আসার পর এন থেকে আবার চলে যাচ্ছি, এটাকে বলে হচ্ছে এটাকে বলে হচ্ছে এল অফ এন, যতবার আমরা এন নাম্বার সেটটা লিভ করতেছি। তো একটা হচ্ছে আমরা কতবার এন নাম্বার সেটে আসতেছি, একটা হচ্ছে কতবার এন নাম্বার সেট লিভ করতেছি, একটা হচ্ছে ই অফ এন, একটা হচ্ছে এল অফ এন। ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। সো এখন আহ, নিচে চলে যাই। সো দেয়ার আর টু পসিবিলিটিস টু এন্টার স্টেট এন। একটা হচ্ছে এন মাইনাস ওয়ান থেকে এন এ আসা, যেটা বললাম এন স্টেটে আসার পসিবিলিটি, কিভাবে কিভাবে আমরা এন স্টেটে আসতে পারি। এন মাইনাস ওয়ান থেকে আমরা এনে আসতে পারি, আবার এন প্লাস ওয়ান থেকেও এনে আসতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারাইভাল হলে, নতুন একটা কাস্টমার আসলে আমরা এন মাইনাস ওয়ান থেকে এনে আসবো, অথবা সার্ভিস কমপ্লিশন, কোন একটা কাস্টমার চলে গেলে, ডেথ হয়ে গেলে এন প্লাস ওয়ানে যদি আমরা থাকি সেখান থেকে আবার এনে চলে আসবো। নাও এনে আসার পদ্ধতি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি এন মাইনাস ওয়ান থেকে আসতে পারবো, আবার এন প্লাস ওয়ান থেকে আসতে পারবো। এখন এখন জিনিসটা কি? Over a period of time, we can write that n of t minus ln of t is, এটাকে যদি মডুলাসের মধ্যে রাখি, less than equal 1। এখন এটার মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? আচ্ছা, এই লাইনটার মানে কেউ কি বলতে পারবে? ডিফারেন্সটা সবসময় ওয়ান এর নিচে থাকবে অথবা ওয়ান, এরকম বোঝাতেছে। জিরো হ্যাঁ, কি পারে এটা বুঝতেছি না স্যার। হ্যাঁ, জিরো হতে পারে, ঠিক আছে? ইট ক্যান বি জিরো আর ওয়ান, অর্থাৎ এই যে আমাদের কাস্টমার যতবার এন নাম্বার স্টেটে আসবে এবং যতবার এন নাম্বার স্টেট লিভ করবে, এটার ডিফারেন্সটা হবে এক অথবা একের কম, জিরো অথবা ওয়ান, এটা বুঝাইছে কোন নেগেটিভ নাম্বার। দুইটা সেম হলে জিরো এসে বলবে। হ্যাঁ, এর মানে কি? এর মানে আমাদের কাস্টমার যখন আমাদের ধরো এটা একটা সাম্য অবস্থা, এখানে যতবার আমাদের কাস্টমার আমরা যতবার এন নাম্বার সেটে ঢুকতেছি এবং যতবার এন নাম্বার সেট থেকে বের হইতেছি, এটা ডিফারেন্স সবসময় ওয়ান হয়। এখন এটা কখন বেশি লক্ষ্য করা যায়? লক্ষ্য করা যায় যখন আমরা এই টাইমটাকে অনেক বড় বড় একটা রেঞ্জের মধ্যে ভাগ করে নিই। দেখো, টাইম টেন্ডস টু ইনফিনিটি। তোমার ইনফিনিটি সংখ্যক সময়ের মধ্যে তোমার দোকানে তোমার যতবার কাস্টমার আসবে, ঠিক ততবারই তোমার কাস্টমার চলে যাবে না? সো এই জন্য কোন একটা স্টেটে যতবার আমি প্রবেশ করব, আবার স্টেট থেকে ততবারই কিন্তু লিভ করব, এই জিনিসটার ডিফারেন্স কিন্তু পারতপক্ষে জিরোই হয়, ঠিক আছে? ইট ক্যান বি জিরো অর ওয়ান, পারতপক্ষে জিরোই হয়। বিকজ একটা লম্বা সময় ধরে আমরা দেখলে যতগুলো কাস্টমার আসবে ততগুলো কাস্টমারই কিন্তু চলে যাবে, বিকজ if it leaves the state a as n as many times as it enters the state n, the equation will be zero. যতবার আসলো ততবার বের হয়ে গেলে তো ডিফারেন্স তো জিরো হবে, স্বাভাবিক। and if এছাড়াও আমি যদি n স্টেট থেকে একটা স্টেট বেশি যাই, n প্লাস ওয়ানে যাবো, n স্টেট থেকে একটা স্টেট কম যাই, সেক্ষেত্রে মাইনাস ওয়ান যাবো। সো আমার ডিফারেন্স মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান হইতে পারে, ঠিক আছে? হাইয়েস্ট আমাদের ডিফারেন্স হবে জিরো, জিরো থেকে হাইয়েস্ট হতে পারে ওয়ান, এটার মধ্যে আমরা লিখতে পারি ওভার এ পিরিয়ড অফ টাইম। একটা সিঙ্গেল টাইম না, পিরিয়ড অফ টাইম, অনেক সময় ধরে পর্যালোচনা করলে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, সো এটা না, দশমিক মান আসবে না। তুমি ফুল সংখ্যা হিসেবে ধরো, কাস্টমারকে দশমিক দিয়ে তো ভাগ করা যায় না, ঠিক না? আচ্ছা,
সো এটা লিমিট টেন্ডস টু ইনফিনিটি, এটা সম্পর্কে এটা ধরা যায় 0 বা 1। সো সো এটা সম্পর্কে আমরা লেখা যায় যে কত কাস্টমারকে নির্দিষ্ট সময় যতগুলো কাস্টমার আসবে ততগুলো কাস্টমার যদি লিভ করে এর ডিফারেন্স কে 0 হিসেবে ধরা যায়। তাহলে 0 হিসেবে ধরলে আমরা যদি একটাকে ডান সাইডে নিয়ে যাই তখন বলা যায় যতগুলো কাস্টমার আসতেছে ততগুলো কাস্টমার একটা স্টেট কে লিভ করতেছে। তো রেট যতগুলো আশাকে বলা যায় রেট ইন এবং যাওয়াকে বলা যায় রেট আউট। সো এখান থেকে আমরা প্রুভ করতে পারি যে রেট ইন ইজ ইকুয়াল টু রেট আউট। ঠিক আছে। সো সো এটাকে মিন বলা হয় কারণ আমরা অনেকগুলা একটা নির্দিষ্ট সময় রেঞ্জ ধরে করতেছি। সো মিন রেট at which the system enters the state n is equal to mean rate at which the system leaves the state n. সো এটা থেকে বলা যায় এখান থেকে রেট ইন ইজ ইকুয়াল টু রেট আউট। তোমার এখান থেকে যদি কোশ্চেন আসে এভাবে আসতে পারে যে তোমরা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশনটা ডিরাইভ করে দেখো, ব্যালেন্সড ইকুয়েশনটা ডিরাইভ করে দেখো। তো যদি বলে এখান থেকে তোমার এটুক লিখতে হবে, রেট ইন ইজ ইকুয়াল টু রেট আউট পর্যন্ত লিখতে হবে। বুঝা গেছে? স্যার আরেকবার। কোনটা? ডাই- এটার মধ্যে তো এটা 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 না দিলেও হবে, সমস্যা নেই। উপরেরটার ক্ষেত্রে যদি তিনটা অ্যাজাম্পশন আসে এটার ক্ষেত্রে একটা ডায়াগ্রাম দিতে হবে। হবে। সো যদি বলে আমার ব্যালেন্সড ইকুয়েশন লিখতে তখন আমার এখান থেকে শুরু করে রেট ইন থেকে রেট আউট পর্যন্ত লিখতে হবে ব্যালেন্সড ইকুয়েশনের জন্য। ওকে, আচ্ছা। সো সো এটা মোটামুটি প্রায় শেষ এই লেকচার। তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে সো এই যে দেখো প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে মার্ক করা যদি থাকে, প্রত্যেকটা স্টেটে আমরা থাকার জন্য নির্দিষ্ট একটা প্রবাবিলিটি দিয়ে এটাকে ডিফাইন করতে পারি। সো প্রবাবিলিটি দিয়ে কিভাবে ডিফাইন করব, কিভাবে ডিফাইন করব সেটা হচ্ছে দেখো আমরা 0 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটিকে পি জিরো ধরতে পারি, 1 নম্বর স্টেটে থাকার প্রবাবিলিটিকে পি ওয়ান ধরতে পারি। এভাবে সবগুলো স্টেটকে আমরা এক নির্দিষ্ট প্রবাবিলিটি দিয়ে মার্ক করতে পারি। আচ্ছা, তো এই যে এই জিনিসটা পুরো একটা সিস্টেম যে আমরা পেলাম, এই সিস্টেম থেকে আমরা আসলে কি কি বের করতে পারি দেখি। আমরা জানি যে এই সবগুলো প্রবাবিলিটি যদি আমরা যোগ করি যোগফল হবে হচ্ছে 1, সেটা আমরা জানি। আচ্ছা, সো এটা ইউজ করে আমরা কি কি বের করতে পারি এখান থেকে। সবগুলা প্রবাবিলিটি যদি জানি তাহলে আমরা এখান থেকে জানতে পারবো যে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য কিউইং সিস্টেম এট এনি টাইম টি। সো যে কোনো সময়ে কতগুলো কাস্টমার আসতে পারে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। আর কি বের করতে পারবো? দ্য এভারেজ টাইম স্পেন্ড বাই কাস্টমার ইন সিস্টেম, একজন কাস্টমার কতটুকু টাইম একটা সিস্টেমে থাকে সেটাও বের করতে পারবো। আচ্ছা, অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন দ্য কাস্টমার ইন দ্য কিউ। সো আমি ধরো আমার দোকানে কাস্টমার আসছে, কাস্টমারকে আমি সার্ভিস দিচ্ছি এবং সার্ভিস দেওয়ার সময় বাকি কাস্টমার গুলা ওয়েট করতেছে না পিছনে। অনেকগুলো কাস্টমার যদি আসে, একজন কাস্টমারকে সার্ভিস দিলে বাকি কাস্টমার গুলো ওয়েট করবে না। সো এটা থেকেও আমরা এটাও বের করতে পারবো দ্য এভারেজ ওয়েটিং টাইম, যে প্রত্যেকজন কাস্টমারের ওয়েটিং টাইম কতটুকু সেটাও আমরা বের করতে পারবো। বুঝা গেছে? তো এইগুলা দিয়ে রিলেটেড আমরা ম্যাথ করব, ম্যাথ আমাদের আসতেছে। স্যার, বলো। এইটা কি অপারেটিং সিস্টেমের শিডিউলিং এর মতো? না না, আমরা এত ডিপে যাব না, আমরা জাস্ট ম্যাথ করবো রিলেটেড। তো ওটা আমরা থিওরিটিক্যাল কোশ্চেন আর ম্যাথ থাকবে। ওকে। ওইটা তোমরা পারো? হ্যাঁ, ওটা আমরা মিডে দিছি। পা- পারো তো ভালো, পারলে তো ভালো। মানে মনে প্রবলেম হচ্ছে কি? আমার কাছে পুরো প্রসেসটা ওইরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ মনে হয় যে সিমিলার, কিন্তু কিন্তু ডিফারেন্স তো আছে। ঠিক আছে।
তারপর সাদিয়া, হাউ ওয়াজ ইউর, মানে তুমি মনে হয় রাতে মেসেজ দিছিলা মানে যখন ক্লাস ক্যান্সেল হয়েছে, অনলাইন জি ক্লাসে। দিছিলাম। তোমাদের কি ক্লাস? তোমাদের তো আজকে ক্লাস নেই। আমার পরপর তোমাদের অন্য কোনো ক্লাস আছে? আমার এই ক্লাসের পর? টানা ক্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সারাদিন ওকে, টেবিলে ঠিক আছে। লাগবে। তোমাদের নেক্সট ক্লাসের শিডিউল দিছে, মানে না, কিছু ম্যাম জানাইছে স্যার? মেসেজ দিয়েছিল, তো এখনো ম্যাম আপডেট দেয় নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা তাহলে নেক্সটে চলে যাই। আমরা এই যে এখান থেকে কিছু ফর্মুলা শিখবো। এই ফর্মুলা গুলো ইউজ করে আমরা হচ্ছে কয়েকটা ম্যাথে যাব। সো ফার্স্টে প্রফেসর লিটলস ফর্মুলা, ওই টপিক রিলেটেডই। ওইটা হচ্ছে লেকচার 7 ধরছি, এটা হচ্ছে লেকচার 8 এর, ওইটার কন্টিনিউশন। ওকে, আচ্ছা রিয়াদ, ক্লাস শেষ হলে একটু কথা বললে আমার সাথে। ঠিক আছে। আচ্ছা, সো প্রফেসর লিটলস ফর্মুলা। সো প্রফেসর লিটলস ফর্মুলার জিনিসটা কি? আমরা একটু আগে দেখছি যে স্টেট গুলাকে আমরা প্রবাবিলিটি দিয়ে মার্ক করতে পারি। সো এটাকে আমরা স্টেট 0 এর জন্য P0 ধরতে পারি, স্টেট 1 এর জন্য P1 ধরতে পারি, স্টেট 2 এর জন্য P2 ধরতে পারি। ঠিক আছে। আবার একটু আগে আমরা দেখছি যে 0 থেকে 1 নম্বর স্টেটে আসার জন্য যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটাকে আমরা পাই 0 অথবা এখানে লেখা হচ্ছে ল্যামডা 0, এটা দিয়ে প্রকাশ করতে পারি। সেম ভাবে 1 থেকে 2 তে যাওয়ার ডিস্ট্রিবিউশনকে ল্যামডা 1 দিয়ে প্রকাশ করতে পারি। 2 থেকে 3 তে যাওয়ার ডিস্ট্রিবিউশনকে আমরা ল্যামডা 2 দিয়ে প্রকাশ করতে পারি। সেম ভাবে আমরা যদি কম্পিটিশন রেট, আচ্ছা এই যে এটাকে বলে 0 থেকে 1 এ গেলাম, কেন গেলাম? কারণ নতুন একজন কাস্টমার আসছে। তো এটাকে বলা হয় তোমার অ্যারাইভাল রেট। তো ল্যামডা হচ্ছে তোমার অ্যারাইভাল রেট, ল্যামডা হচ্ছে অ্যারাইভাল রেট। আবার 1 থেকে আমরা 0 তে গেলাম, কেন গেলাম? কারণ একজন কাস্টমার চলে গেছে। কেন চলে গেছে? কারণ ওর সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। সো এই যে একজন কাস্টমার চলে গেল, সার্ভিস কমপ্লিট হয়ে গেল, এটাকে আমরা যে মিউ দিয়ে প্রকাশ করলাম, এজন্য এটাকে বলা যায় হচ্ছে সার্ভিস রেট। সো একটা হচ্ছে অ্যারাইভাল রেট এন্ড অ্যানাদার ওয়ান ইজ সার্ভিস রেট। সো 0 থেকে 1 এর অ্যারাইভাল রেট হচ্ছে ল্যামডা 0, 1 থেকে 2 এর অ্যারাইভাল রেট হচ্ছে ল্যামডা 1। এইভাবে এভাবে চলতে থাকবে। আবার 1 থেকে 0 এর দিকে যদি আমি যাই, সেক্ষেত্রে আমাদের সার্ভিস রেটটা হচ্ছে মিউ 1। 2 থেকে যখন 1 এ যাই, সার্ভিস রেটটা হচ্ছে মিউ 2। সার্ভিস রেটটা কিন্তু এভাবে এভাবে মানে চেঞ্জ হবে। বুঝা গেছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে বললাম যে প্রত্যেকটা স্টেটের জন্য আমরা একটা নির্দিষ্ট প্রবাবিলিটি অ্যাসাইন করে দিচ্ছি, এটার জন্য P0, এটার জন্য P1, এটার জন্য P2। তাহলে এগুলো মানে কি বোঝায়? P0 is the probability that the system is in state 0. আমরা যে স্টেট 0 তে আছি সেটার প্রবাবিলিটি হচ্ছে P0। স্টেট 1 এ যে আছি সেটার প্রবাবিলিটি P1, স্টেট 2 তে আছি সেটার প্রবাবিলিটি P2। তো এই তিনটাকে আমরা প্রবাবিলিটিকে P0, P1, P2 দিয়ে মার্ক করতে পারি। এখন আমরা দেখব এই যে আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে আমাদের রেট ইন এবং রেট আউট, আমরা যে একটু আগে শিখলাম যে রেট ইন ইজ ইকুয়াল টু রেট আউট হয়, এইটা এখান থেকে আমাদের কোথায় নিয়ে যায়? ঠিক আছে। তাহলে রেট ইন জিনিসটা কি? রেট ইন জিনিসটা আমরা একটু আগে কি বলছিলাম যে আমরা কোন একটা স্টেটে যদি আসি, ইনকামিং হয়, সেটা হচ্ছে রেট। তো বলো তো স্টেট 0 তে আমরা কোন ট্রানজিশন দিয়ে আসছি? মিউ 1 দিয়ে। আচ্ছা, তাহলে রেট আউটটা জিনিসটা কি? যেটা হচ্ছে আউট গোয়িং হবে আমাদের 0 থেকে, সেটা হচ্ছে রেট আউট। তাহলে স্টেট 0 থেকে রেট আউট টাইম ডিস্ট্রিবিউশনটা কোনটা হবে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ল্যামডা 0। তাহলে স্টেট 0 এর ক্ষেত্রে আমাদের ইনকামিং হচ্ছে মিউ 1
এবং আউটগোয়িং হচ্ছে ল্যামডা জিরো। তাহলে ইনকামিং যেটা সেটার সাথে আমরা প্রবাবিলিটি গুণ করব। কোন প্রবাবিলিটি এটা গুণ করব? যেই স্টেট থেকে আসতেছে সেই স্টেটের প্রবাবিলিটি। সো মিউ ওয়ান ইনটু, আমরা আসতেছি 1 নম্বর স্টেট থেকে, 1 নম্বর স্টেটের প্রবাবিলিটি কত? পি ওয়ান, ঠিক না? সো আমরা লিখতে পারি যে মিউ ওয়ান পি ওয়ান, এটা হচ্ছে আমাদের ইনকামিং। ইনকামিং মানে আমাদের 0 নম্বর স্টেটের জন্য 0 নম্বর স্টেটে আসতেছে এটা। তাহলে এটাকে আমরা বলতে পারি মিউ ওয়ান পি ওয়ান ইকুয়াল টু আউটগোয়িং বা রেট আউট, যাচ্ছে কোনটা? ল্যামডা জিরো। এবং এটা কোন স্টেট থেকে যাচ্ছে? 0 নম্বর স্টেট থেকে। তাহলে এই দুইটা গুণ করব, এটাকে বলা যায় ল্যামডা জিরো ইন্টু পি জিরো। তাহলে স্টেট জিরোর জন্য রেট ইন এবং রেট আউটের যে সম্পর্কটা, সেটা হচ্ছে এরকম হবে, মিউ ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো পি জিরো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে স্টেট ওয়ান এর জন্য কি হবে আমাকে বলো। মিউ টু মিউ মিউ টু। আচ্ছা, ঠিক আছে। তা নিচে দেখছো? তো 1 নম্বর স্টেটের জন্য ইনকামিং দেখতে পাচ্ছি আমরা, এইটা আসতেছে, এই লাইনটা আসতেছে, ট্রানজিশনটা, আবার এই লাইনটাও কিন্তু আসতেছে। সো এই দুইটা লাইন আসতেছে, দুইটা লাইন যদি আসে, তার মানে আমাদের এইটার ক্ষেত্রে আমাদের রেট ইন সম্পর্কটা হবে কি? এটা হচ্ছে ল্যামডা জিরো আর এটা হচ্ছে পি জিরো। তাহলে আমাদের বলা যায় যে ল্যামডা জিরো আর হচ্ছে পি জিরো, এটা আসতেছে, আরেকটা আসতেছে এইটা, এটা হচ্ছে মিউ টু আর পি টু। সো আমরা লিখতে পারি যে মিউ টু আর পি টু, এই দুইটাই যেহেতু ইনকামিং, দুইটাই যেহেতু আসতেছে, আমরা দুইটাকে যোগ করে দিই, ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে রেট ইন, দুইটাই আসতেছে রেট ইন, তাহলে রেট ইন ইজ ইকুয়াল টু রেট আউট হবে সূত্র অনুযায়ী। রেট আউটটা কি? যেটা যেটা বের হয়ে যাচ্ছে। তাহলে রেট আউটটা বলো কি কি হবে? ল্যামডা ওয়ান পি ওয়ান ল্যামডা ওয়ান প্লাস মিউ 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 ওয়ান পি ওয়ান, রাইট? সো মিউ ওয়ান পি ওয়ান প্লাস হচ্ছে কি হচ্ছে? ল্যামডা ওয়ান পি ওয়ান, ল্যামডা ওয়ান পি ওয়ান। ওকে, এখানে তো সমান সমান হবে না। ওকে, সো তাহলে স্টেপ ওয়ান এর ক্ষেত্রে আমাদের ল্যামডা জিরো পি জিরো মিউ টু পি টু ইজ ইকুয়াল টু মিউ ওয়ান পি ওয়ান প্লাস ল্যামডা ওয়ান পি ওয়ান, এটা লেখা যায়। সো প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই কিন্তু তাহলে আমরা এইভাবে রেট ইন এবং রেট আউটের যে সম্পর্কটা, সেটা কিন্তু লিখতে পারি, পারি না? আচ্ছা, ইয়েস। তাহলে প্রত্যেকটার জন্য আমরা এই সম্পর্কটা লিখতে পারি। ওকে, এরপর আমরা হচ্ছে আহ, এরপর আমাদের এটার কিছু আমরা ডিস্ট্রিবিউশন দেখছি। ওকে, সো ডিস্ট্রিবিউশন গুলো কি রকম সেটা হচ্ছে এরকম। তো প্রথম স্টেট জিরোর জন্য আমরা দেখছিলাম যে মিউ ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো পি জিরো, রাইট? সো এখান থেকে হ্যাঁ, ভার্সিটিতে মানে তোমরা অনলাইনে, আমাদের আসতে হইতেছে, আমরা মানে এই ভার্সিটিতে বসে আর কি অনলাইন ক্লাস।
স্যার রাস্তায় কি সব ঠিক ছিল সিচুয়েশন? আমি তো টঙ্গী থেকে আসছি, সো ওইখান থেকে দেখলাম যে রাস্তা মোটামুটি ঠিক ছিল। শুনছি যে রাতের বেলায় নাকি ওই যে বিএমএস সেন্টারে মানে নাম ছিল মানুষ, কিন্তু এখন হচ্ছে সকালে দেখলাম যে কেউ নাই ওইখানে। হ্যাঁ, হয়তো আসবে আবার দুপুরের সময়। বুঝতে পারছো? ওকে, সো আচ্ছা, সো এখান থেকে আমরা ফার্স্টে স্টেট জিরোর জন্য এই সম্পর্কটা পেলাম যে μ1 p1 ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো পি জিরো। তাহলে আমরা লিখতে পারি যে μ1 p1 মাইনাস ল্যামডা জিরো পি জিরো ইজ ইকুয়াল টু জিরো, ঠিক না? তো এইখান থেকে আমরা যদি পি ওয়ান পি ওয়ান ইজ ইকুয়াল টু বের করি, তাহলে পি ওয়ান ইজ ইকুয়াল টু এটা চলে আসবে ডান সাইডে। সো এটাকে লেখা যায় μ1 p1 ইজ ইকুয়াল টু আমাদের লেখা যায় ল্যামডা জিরো স্যার পি জিরো। ইয়েস। পিছনের লোকটাকে চিল্লাইতে না করেন না। আচ্ছা, উনি আরেকজন টিচার, উনি উনিও তো ক্লাস ক্লাস নিচ্ছে। নিচ্ছেন। ঠিক আছে, যাই হোক, সবাইকে একসাথে নিতে হচ্ছে তো। যাই হোক, সো যেটা বলছিলাম, পি ওয়ান তাহলে হবে কি হবে, পি ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো পি জিরো বাই হচ্ছে মিউ, ল্যামডা জিরো পি জিরো বাই হচ্ছে। তো এখান থেকে এটা আমরা লিখতে পারি। সেম ভাবে স্টেট ওয়ান এর জন্য আমরা একটা ডিরাইভ করতে পারি, স্টেট টু এর জন্য আমরা একটা ডিরাইভ করতে পারি। আমাদের ক্লাস কি 40 পর্যন্ত না? জি স্যার। হ্যাঁ, 40 পর্যন্ত হলে, আচ্ছা 40 নেক্সট পর্যন্ত ক্লাস হলে হবে না স্যার, আপনি চাইলে যদি আপনার সময় থাকে টাইম লাগলে নিতে পারেন। স্যারের ক্লাস নেক্সট ক্লাস আছে। হবে না? ওদেরকে এখানে অ্যাড করে দিন। নেক্সট ক্লাস হবে না শিওর? হ্যাঁ, আমার ম্যামের সঙ্গে মাত্রই কথা হয়েছে। কেন হবে? ম্যাম ম্যাম একটু বাইরে গেছে, ম্যামের কাছে ল্যাপটপ নাই। তাহলে কোন ম্যাম তোমাদের? থাকলেও আচ্ছা, পরে হতো। বললাম, আমাকে রিয়াদ পার্সোনালি বলবে, এটা তো রেকর্ড হচ্ছে। Oops. ঠিক আছে, আচ্ছা যাই। সো যেটা বলতেছিলাম, নেক্সট ক্লাস আমি শুরু করব এবং নেক্সট ক্লাসের স্টুডেন্টদের সাথে, তোমাদের যেহেতু ক্লাস নাই তোমরাও ক্লাস করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? কোনো প্রবলেম স্যার নেই। এই সেম টপিকই পড়াবেন না, না নিউ কিছু করাবেন? সেম টপিকই পড়ো। স্যার আগে বলতেন স্যার, আমরা 8টা থেকে জেগে থাকতাম না। আমি কি জানি তোমাদের নেক্সট ক্লাস হবে না? আমি তো ভাবছি যে তোমাদের টানা ক্লাস। তাও ঠিক। হ্যাঁ, আমরা মাত্রই জানলাম, আমি 8টা থেকেই মাত্রই জেগে বসে আছি। ম্যামকে ফোন দিছিলাম। বলছি, তাইলে কি সবগুলা ক্লাস হবে ম্যামেরটা বাদে বাকিগুলা? ম্যামেরই তো দুইটা, একটা থিওরি একটা ল্যাব। না, আজকে ল্যাব নাই, আজকে অপারেটিং সিস্টেম ল্যাব। আচ্ছা আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা বের করি।